বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নদী পদ্মা। এই পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ। বাংলাদেশের উপরের দিকে অর্থাৎ উত্তরের দিকে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ পর্বতমালা হিমালয় পর্বতমালা। এই পর্বতমালায় জমে আছে অনেক বরফ। তো এই বরফ গলে গলে তৈরি হয়েছে এই নদী, যার নাম হলো পদ্মা। ভারতে এই নদীর নাম হলো গঙ্গা। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে বরফ গলে গলে তৈরি হয়েছে হ্রদ, সেই হ্রদ থেকে তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একে আমরা বলে থাকি মেঘনা নদী। সেই মেঘনা নদী দুটি মিলিত ধারার একটি নাম। আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আলোচনা করব বাংলাদেশের নদ নদী সম্পর্কে। প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন, এটি আমি বাংলাদেশের ম্যাপ এঁকেছি। ম্যাপের উপরের দিকে হলো উত্তর দিক, নিচের দিকে হলো দক্ষিণ দিক, ডান সাইডে পূর্ব আর বাম সাইডে হলো পশ্চিম। তো এটি আমি বাংলাদেশের একটি ম্যাপ এঁকে নিয়েছি। দেখুন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি নদীর নাম হলো পদ্মা নদী। অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িত এই নদীর সাথে। তো এই পদ্মা নদী, দেখুন, পদ্মা নদী উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ। বাংলাদেশের উত্তর দিকে হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতের, বলুন আমার সাথে, গঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয় পর্বতমালা, এই যে উপরের দিকে, এই হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এটি ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার সীমান্ত ঘেঁষে এই নদীটি কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই নদীটির আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, এটি ভারতে এই নদীর নাম হলো গঙ্গা। তারপরে যে নদীটি উৎপত্তিস্থল সম্পর্কে জানবো, দেখুন, বাংলাদেশের পঞ্চগড় জেলা দিয়ে প্রবেশ করেছে। এই নদীটির নাম হলো করতোয়া। এই নদীটির উৎপত্তিস্থল সিকিমের পর্বত অঞ্চল, সিকিমের পর্বত অঞ্চল বা পার্বত্য অঞ্চল যেটাই বলেন। করতোয়া নদী বাংলাদেশে প্রবেশ করেছে পঞ্চগড় জেলা দিয়ে। তারপরে যে নদীটির কথা বলবো সেটি আপনারা প্রায় সবাই জানেন। কিছুদিন পরপরই এই নদী নিয়ে বিতর্ক তৈরি হয়। এই নদীটির নাম হলো তিস্তা নদী। এই তিস্তা নদীরও উৎপত্তিস্থল সিকিমের পর্বত অঞ্চল এবং এই নদীটি নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে এই গুরুত্বপূর্ণ নদীটি উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল, নীলফামারী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরে যে নদীটির কথা বলবো সেটি আরো গুরুত্বপূর্ণ একটি নদী। নদীটির নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী, নদী নয়, এটি আসলে নদ। ব্রহ্মপুত্র নদ। সাধারণত যে নামগুলো পুরুষবাচক হয় তারপরে নদ হয়, আর যে নামগুলো স্ত্রীবাচক সেগুলোর পরে নদী হয়। তো ব্রহ্মপুত্র যেহেতু পুরুষবাচক শব্দ, সেজন্য এর নাম হলো ব্রহ্মপুত্র নদ। এই নদের উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। এই ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে। তাহলে প্রবেশ করেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে। পরে যে নদীটির কথা বলবো, গুরুত্বপূর্ণ দুটি নদী, একটির নাম হলো সুরমা আর একটার নাম হলো কুশিয়ারা।
সুরমা, এই সুরমা নদীর উৎপত্তিস্থল আসামের বরাক নদী, আসামের বরাক। কুশিয়ারা, এটির উৎপত্তি কিন্তু ওই আসামের বরাক নদী থেকে। তো এই সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশে প্রবেশ করেছে সিলেট জেলা দিয়ে, সিলেট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর সুরমা ও কুশিয়ারার উৎপত্তি হলো আসামের বরাক নদী, উৎস হলো আসামের বরাক নদী। তারপরে পার্বত্য অঞ্চলে চলে আসি। পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি নদী কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়। কর্ণফুলী, মিজোরামের লুসাই পাহাড়, লুসাই। এই কর্ণফুলী নদীটি পার্বত্য রাঙ্গামাটি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, অথবা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল দিয়ে যদি অপশন থাকে তাহলে সেটি দেবেন, আর যদি স্পেসিফিক রাঙ্গামাটি থাকে তাহলে রাঙ্গামাটি দেবেন। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি নদী আছে এই পার্বত্য অঞ্চলে। সাঙ্গু, সাঙ্গু নদী, এই সাঙ্গু নদীর উৎপত্তিস্থল আরাকান পাহাড়। আরাকান পাহাড়, এটি পার্বত্য বান্দরবান জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মাতামুহুরী, মাতামুহুরী, এই নদীটির উৎপত্তিস্থল লামার মইভার পর্বত, লামার মইভার পর্বত। এই নাফ নদীর উৎপত্তিস্থল আরাকান পাহাড়, আরাকান পাহাড়, এটি বাংলাদেশের কক্সবাজার জেলা দিয়ে প্রবেশ করেছে। প্রায় প্রশ্ন হয়ে থাকে যে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হলো নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে এই নদী, এদিকে হলো মিয়ানমার, এবং এই নদীর দৈর্ঘ্য হলো 56 কিলোমিটার, দৈর্ঘ্য 56 কিমি। এখন গুরুত্বপূর্ণ যে নদ নদীর উৎপত্তিস্থল সেই সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এই নদ নদীগুলোর মিলন স্থল সম্পর্কে বা মিলন স্থান সম্পর্কে। মিলিত হবার পর এই নদীর কি নাম ধারণ করে বা কি নাম ধারণ করলো, অথবা নদ নদীর দুটি নদীর মিলনস্থল কোন জায়গায়, এই হলো তিস্তা। এই যে আমরা আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ নদী তিস্তা নদী, এদিকে দেখুন ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। এখন প্রশ্ন হলো এই তিস্তা এবং ব্রহ্মপুত্র এই দুটির মিলনস্থলের কোন স্থানে মিলিত হয়েছে? চিলমারি, কুড়িগ্রাম জেলায় মিলিত হয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র। মিলিত হবার পর ব্রহ্মপুত্র নামেই দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে আমরা লিখি যে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র মিলিত হয়েছে, মিলনস্থানের নাম মিলনস্থল, এই যে এখানে মিলনস্থল তিস্তা ও ব্রহ্মপুত্র মিলিত হয়েছে, এই স্থানের নাম হলো কুড়িগ্রাম চিলমারি। মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে। এখন গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো 1787 সালে একটি ভূমিকম্প হয় এই উপমহাদেশে। এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের যে গতিপথ সেটি পরিবর্তিত হয়ে যায়। গতিপথ পরিবর্তিত হয়ে একটি নতুন নদীর সৃষ্টি হয়, এই নদীটির নাম হলো যমুনা নদী। দেখুন ঠিক এখানে এখানে উৎপন্ন হয় একটি নতুন গতিপথ, যমুনা নদী দক্ষিণের দিকে প্রবাহিত হলো, আর এই যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রের প্রধান ধারা এই পূর্ব দিকে প্রবাহিত হলো, এবং এই পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় এটি নাম ধারণ করলো পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই যমুনা আরো এদিকে দক্ষিণের দিকে প্রবাহিত হয়ে এখানে পদ্মার সাথে, এই যে আমরা দেখেছিলাম যে কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল যে নদীটি, সেটি হলো পদ্মা নদী। এই পদ্মা নদী এই দিকে যমুনার সাথে মিলিত হলো। যমুনার সাথে মিলিত হবার পর এই নদীটি নাম ধারণ করলো পদ্মা।
তাহলে আমরা দেখছি পদ্মা প্লাস যমুনা মিলিত হলো, এই যে মিলনস্থল, এই স্থানের নাম হলো গোয়ালনন্দ। গোয়ালনন্দ এটি হলো রাজবাড়ী জেলায়। রাজবাড়ী জেলার গোয়ালনন্দে পদ্মা এবং যমুনা মিলিত হলো, মিলিত হয়ে আরো দক্ষিণের দিকে প্রবাহিত হলো। এই প্রবাহের নাম থাকলো পদ্মা। পুরাতন ব্রহ্মপুত্র সম্পর্কে কিছু তথ্য এখানে জেনে নিই। এই যে ব্রহ্মপুত্রের যে ধারা, সেটি 1787 সালে ভূমিকম্পের ফলে একটি নতুন প্রবাহ তৈরি হয়, যেটি যমুনা নামে দক্ষিণের দিকে প্রবাহিত হয়। এই যেখানে যমুনা নদীটি তৈরি হয়, যে নতুন প্রবাহ তৈরি হয়, এটি জামালপুরের দেওয়ানগঞ্জে তৈরি হয়। তাহলে জামালপুরের দেওয়ানগঞ্জ এই স্থানটার নাম। এই জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে যমুনা নদী তৈরি হয়, পুরাতন ব্রহ্মপুত্র দক্ষিণের দিকে প্রবাহিত হয়। এখন আমরা পূর্ব দিকে আসি। সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়, এই মিলনস্থলের যে নাম সেটা হলো কালনী। এই নদীটি নাম ধারণ করলো কালনী নামে। তাহলে সুরমা ও কুশিয়ারা মিলিত হলো কোথায়? হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ নামক স্থানে। এবং মিলিত হবার পর সুরমা এবং কুশিয়ারা মিলিত হবার পর নাম ধারণ করলো কি? কালনী। এখন এই কালনী নাম ধারণ করে এই নদীটি আরো এদিকে প্রবাহিত হলো, তো দক্ষিণের দিকে প্রবাহিত হয়ে এটি কিশোরগঞ্জের ভৈরব বাজারে এসে এটি পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হলো। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী মিলিত হয়েছে কোথায়? ভৈরব বাজার, কিশোরগঞ্জ। মিলিত হয়ে এটি নাম ধারণ করলো মেঘনা। তাহলে দেখুন মেঘনা নদীর ইতিহাস কত জটিল। এই মেঘনা নদী আমরা এক নামে চিনি, কিন্তু মেঘনা নদী দুটি নদীর মিলিত প্রবাহের নাম কিন্তু মেঘনা। কোনো একটি নির্দিষ্ট উৎস থেকে এই নদীটি তৈরি হয়নি, দুটি নদীর যে প্রবাহ সেটি মিলিত হয়ে মেঘনা নদী তৈরি হয়েছে। তাহলে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী মিলিত হয়ে ভৈরব বাজারে নাম ধারণ করলো মেঘনা। দক্ষিণের দিকে প্রবাহিত হয়ে এটি মিলিত হলো কার সাথে? পদ্মার সাথে। এই যে এদিকে পদ্মা, এদিকে মেঘনা। তাহলে পদ্মা এবং মেঘনা মিলিত হলো একটি স্থানে, এই স্থানটার নাম হলো চাঁদপুর। এই চাঁদপুরে মিলিত হয়ে এই নদীটি নাম ধারণ করলো মেঘনা। মেঘনা নামেই দক্ষিণের দিকে প্রবাহিত হলো, প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে পতিত হলো। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু নদীর উৎপত্তিস্থল এবং মিলনস্থল বা দুই ধারার মিলিত হবার পর কি নাম ধারণ করলো, দুই ধারার মিলিত নাম কি, মিলনস্থল, এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। এই যে বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে, ছোট বড় মিলে প্রায় 700 নদ নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদ নদী। তো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম যেতমই হোক না কেন সেই তম হলো মেঘনা। তাহলে যেতমই হোক না কেন, বৃহত্তম, প্রশস্ত, গভীরতম যদি নদী থাকে তাহলে কিন্তু এটি হবে মেঘনা। আর যদি নদ থাকে, বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম যদি নদ থাকে তাহলে কিন্তু সেটি হবে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা সেটি হলো কর্ণফুলী নদী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের নদ নদীগুলোর উৎপত্তিস্থল, মিলিত হবার স্থান, মিলিত হবার পর যে নাম ধারণ করলো, কি নাম ধারণ করলো সেই সম্পর্কে। আগামী ভিডিওতে আমি বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ নদ নদীগুলোর শাখা নদী এবং উপনদী সম্পর্কে আলোচনা করব। আশা করি সেই ভিডিওটিও আপনাদের উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর এই নদী সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আর অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, বা আপনারা যদি আর অন্য কোনো ধরনের ভিডিও চান বা কী ধরনের ভিডিও চান, সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।